সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিবিরে থেকে আপনি দেদারসে গালিগালাজ করতে পারবেন। আপনি বট আইডি খুলে অন্যকে ব্যক্তিগত আক্রমণ করতে পারবেন, যা তা বলতে পারবেন। আপনাকে সংগঠন থেকে কিছুই করা হবে না, বরং বাহবা দেওয়া হবে এবং আপনার পদোন্নতি হবে বা অন্যান্য যে সুযোগ সুবিধাদি সেসব দেওয়া হবে। কিন্তু আপনি যখন প্রেম করবেন তখন শিবির আপনাকে রাখবে না, আপনাকে বহিষ্কার করবে। কুমিল্লায় শিবিরের একজন নেতা অপহরণ হয়েছে এরকম দাবি করে নানান কর্মকারখানা ঘটে যাচ্ছে। সেখানে পুলিশ তাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে এক নারীর মামলার পর। এবং এই ঘটনার মধ্য দিয়ে যে মুনাফিকিটা আমরা দেখতে পেলাম জামাত এবং শিবিরের দিক থেকে, সেসব নিয়েই আমি আলাপ করব। সর্বোপরি এই ঘটনা কোন দিকে যাচ্ছে এবং এখানে কি ঘটেছে সেসব নিয়ে কথা বলবো। প্রথমে যে মুনাফিকির কথাটা বললাম সেটা নিয়ে একটু কথা বলি। দেখেন, ছাত্র শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সহকারী সম্পাদক জিসান মিয়া প্রধান, তিনি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে তার ভাই একটা জিডি করতে গেলেন। জামাত শিবিরের পক্ষ থেকে অভিযোগ হলো জিডিটাও অনেক দেরিতে নেওয়া হয়েছে। তারপরে আমরা স্ট্যাটাস দেখলাম, জামাত আমিরের স্ট্যাটাস দেখলাম। তিনি এখানে প্রশাসনিক দুর্বলতা দেখতে পেয়েছেন, যে প্রশাসন অপহরণের শিকার, তারপরে গুমের শিকার হয়েছে এরকম ব্যক্তিকে উদ্ধার করে দিচ্ছে না। এখানে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, গুম হয়েছে, মুক্তিপণ চাওয়া হয়েছে, কিন্তু প্রশাসন সহায়তা করছে না। প্রশাসন আরেকটি রাজনীতির ইন্ধনে এখানে এই যে জিসান মিয়া প্রধান যে গুম হয়েছেন, তারা বলছে এটাকে গুম, তাকে উদ্ধার করে দিচ্ছে না। এখানে প্রশাসনের ইন্ধন থাকতে পারে, অন্য দলের ইন্ধন থাকতে পারে। স্পষ্টত তারা এটাকে এমনভাবে মঞ্চস্থ করেছে, শেখ হাসিনার সময়ে যেভাবে নেতাকর্মীরা গুমের শিকার হইতেন বা নিরুদ্দেশ হয়ে যেতেন, নিরুদ্দেশ বলতে পুলিশ প্রশাসন তাদেরকে নিয়ে যেত, আয়নাঘরে রাখতো, তাদেরকে আর পাওয়া যেত না। অনেক দিন পর শোনা যেত ডিবি তাকে কোথায় থেকে উদ্ধার করেছে। ঠিক সেরকম একটা নাটক মঞ্চস্থ করার চেষ্টা হয়েছে শিবিরের নেতাকর্মীদের দিক থেকে। শিবিরের যিনি প্রচার সম্পাদক, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডাকসুর জিএস এস এম ফরহাদ, তিনি একটি ফটোকার্ড শেয়ার দিয়েছেন এবং তিনি সেখানে নানান কথাবার্তা বলেছেন যে গুম হয়েছে, তারপরে জিডি নিতে ডিলে করা হয়েছে। তিনিও মুক্তিপণের কথা বলেছেন এবং তিনিও বলেছেন যে এখানে সরকারি দলের কথাগুলো এমন ডিরেক্টলি বলেননি যে সরকারি দলের ইন্ধন থাকতে পারে। সারা দেশে আমি এরকম হাজার হাজার স্ট্যাটাসের উদাহরণ দিতে পারবো আপনাদেরকে, যে শিবির এটাকে এমনভাবে উপস্থাপন করেছে যে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় বসার পর এই দফায় এটা প্রথম গুম হয়েছে তাদের অধীনে। এবং তারা স্পষ্টত ইঙ্গিত করছে সরকার, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন মিলে এটাকে গুম করেছে। তাদের যে স্ট্যাটাস সব মিলিয়ে আপনি যদি টোনটা দেখেন, এই টোনটা একেবারে এক্স্যাক্টলি এই টোনটা যে সরকার জিসান মিয়া প্রধানকে অর্থাৎ শিবির নেতাকে গুম করেছে বা সরকার তাকে তুলে নিয়ে অন্য জায়গায় রেখেছে। সেটা ডিবির কাছে রাখতে পারে, সেটা পুলিশের কাছে রাখতে পারে, সেটা সিআইডির কাছে, যাত্রার কাছে রাখতে পারে। তারা এরকম কথাবার্তা দাবি করছে। তো হঠাৎ করে শুক্রবার রাতে তাকে উদ্ধার করলো। দাউদকান্দি থেকে নাকি তিনি নিখোঁজ হয়েছেন, তারপরে তাকে লাকসাম থেকে উদ্ধার করলো। উদ্ধার করার পর পুলিশ একটা স্টেটমেন্ট দিল। পুলিশ বলছে যে তিনি আত্মগোপনে ছিলেন, তিনি আপনার অপহরণের শিকার হননি বা কেউ তাকে তুলে নিয়ে যাননি। এরপরে আরেকটা নাটক মঞ্চস্থ হলো। আমিও বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছিল যে আমরা তো পুলিশকে যুগ যুগ ধরে, যেই পুলিশ বন্দুকযুদ্ধ সাজাতো, বন্দুকযুদ্ধ নাটক সাজিয়েছিল, যেই পুলিশ এর আগেও এরকম শত শত ঘটনা ঘটিয়েছে, সেই পুলিশকে এত সহজে বিশ্বাস করি কিভাবে? পাশাপাশি ফেসবুকে যখন বা সামাজিক মাধ্যমে যখন ব্যাপক আকারে এটা নিয়ে প্রচারণা আছে, বিশ্বাস করতে আমারও কষ্ট হচ্ছিল। সারাদিন এগুলো নিয়ে কথাবার্তা দেখলাম। শেষ পর্যন্ত পুলিশ ব্যাখ্যা দিয়ে প্রমাণ করলো যে তিনি আসলে গুমের শিকার হননি বা তিনি অপহরণের শিকার হননি। তিনি নিজেই আত্মগোপনে গেছেন, তিনি নিজেই নিজেকে লুকিয়ে রেখেছেন। কিন্তু থানায় তাহলে কেন জিডি করা হলো, কেন এত শোরগোল করা হলো এবং বিএনপি সরকারকে বা যেই সরকারই থাকুক সেই সরকারকে প্রশ্নের মুখে ফেলা হলো, স্থানীয় পুলিশ প্রশাসনকে প্রশ্নের মুখে ফেলা হলো, বিএনপিকে কেন প্রশ্নের মুখে ফেলা হলো? বিএনপিকে প্রশ্নের মুখে ফেলা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা ইসলামী দল করা বা ইসলামী রাজনীতি করা একটি দল, যেই দলটি
মানুষকে সত্য কথা বলে, সৎ কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসাফের রাষ্ট্র কায়েমের কথা বলে, সেই দলটির মধ্যে এই মুনাফিকি কেন? জিসান মিয়া যদি অপহরণের শিকার হয়ে থাকতেন, তারা কমপ্লিটলি প্রশাসনের উপর প্রেশার দিয়ে এটাকে বের করে নিয়ে আসতে পারতেন, বা এটাকে তদন্ত করাতে পারতেন, তালাশ করতে পারতেন, বা তাকে উদ্ধারের পথটা যেন সহজ হয় সেটা করতে পারতেন। কিন্তু উনি নিখোঁজ হওয়ার পর থেকেই আপনি প্রথম তিলটাই মারলেন সরকারের দিকে। আপনি বলছেন সরকার এখানে গুমের নাটক তৈরি করছে, প্রশাসন এখানে গুমের নাটক তৈরি করছে। স্পষ্টত শেখ হাসিনা আমলের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার সঙ্গে সিমিলারিটিস তৈরি করলেন। কেন্দ্রীয় নেতাদের এই অবস্থা, সারা দেশের তৃণমূল নেতাকর্মীদের কী অবস্থা আপনি বোঝেন তো? সমানে সমানে স্ট্যাটাস দিচ্ছে। ওকে, জিসান মিয়া উদ্ধার হইলেন, এক নারী তার বিরুদ্ধে মামলা করলেন। মামলাটাও খুবই গুরুতর ধর্ষণ মামলা, বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলা। তারপরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন এবং অন্তঃসত্ত্বা হওয়ার পর দেখি তার ভ্রূণ নষ্ট করা হয়েছে। তো এই মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে উদ্ধারের পর থেকেই তাকে আটকে রেখেছে, হাসপাতালে রেখেছে। পুলিশ বলছে যে তার শারীরিক অবস্থা ভালোই, কিন্তু তারপরেও তাকে হাসপাতালে রাখা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হবে বা আদালতে তোলা হবে, এরকম কথাবার্তা পুলিশ বলছেন। তো এটা নিয়ে এসাম ফরহাদ একটা স্ট্যাটাস দিলেন যে ওই নারীর সঙ্গে তিনি পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন, কথা বলে তিনি প্রেমের বিষয়টি জানতে পেরেছেন, যে এখানে প্রেম ছিল এটা জানতে পেরেছেন। ধর্ষণ বা ভ্রূণ নষ্ট এগুলো তিনি জানতে পারেননি, বা এগুলো জানাও আসলে এখনও পসিবল না ওই অর্থে। পুলিশও তো এখনও বলতে পারবে না, পুলিশ পরীক্ষা নিরীক্ষা করবে, তদন্ত করার পর জানতে পারবে। কিন্তু মুনাফিকির যে আরেকটা দৃষ্টান্ত সেটা হলো, আপনার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ উঠেছে, আপনি সেখান থেকে প্রেমের অভিযোগের জন্য তাকে বরখাস্ত করছেন। মানুষ এটাকে ভিন্নভাবে দেখছে, যে আপনি বলতে পারতেন যে অভিযোগ ওঠার পর আমরা আসলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে আপাতত তাকে বরখাস্ত করলাম, বা পূর্ণাঙ্গ বরখাস্তের ক্ষেত্রে আপনি রেফারেন্স দিতে পারতেন, যেহেতু সংগঠনে বসে প্রেম করা বা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে প্রেম করা নিষিদ্ধ বা করা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে পূর্ণাঙ্গভাবে বহিষ্কার করলাম এবং এই ঘটনার তদন্তের জন্য পুলিশকে আমরা সর্বাত্মক হেল্প করব। যদিও তিনি বলেছেন ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তার জন্য হেল্প করা হবে, যখন এটা নিয়ে ব্যাপক বিতর্ক উঠেছে। কিন্তু আমরা এই একই ঘটনায় দুইটা মুনাফিকি দেখতে পেলাম। একটা হইল যে তাদের নেতা নিজে নিজে আত্মগোপনে চলে গেলেন, এটাকে সরকার এবং প্রশাসন পুলিশের বিরুদ্ধে তীর আক্রমণ করা হলো। এমনভাবে করা হলো যেন শেখ হাসিনা আমলের মতোই এখন গুমের ঘটনা এমনভাবে ঘটেছে যে আসলে এটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে বিএনপি সরকার আওয়ামী লীগ সরকারের মতো ঘুমের বিষয়ে একই পথে হাঁটছে। ঠিক সেভাবে মঞ্চস্থ করা হয়েছে, সেভাবেই উপস্থাপন করা হয়েছে শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের পর্যায়ে। ঘটনা যখন সিভিয়ার, ঘটনা যখন বড়, সেখানে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, সেখানে ভ্রূণ হত্যার ঘটনা ঘটেছে বা বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, সেখানে আপনি প্রেমের ঘটনার জন্য তাকে বহিষ্কার করছেন। যেখানে আপনি গালিগালাজের জন্য বহিষ্কার করেন না আপনার নেতাদেরকে, উল্টা তাদেরকে বাহবা দেন, তাদেরকে আপনি প্রশংসা করেন, সেখানে আপনি প্রেমের ঘটনার জন্য একজনকে বহিষ্কার করা শুধুমাত্র লোক দেখানো বিষয় বলেই বাংলাদেশের মানুষ দেখে। শুধুমাত্র আপনার সংগঠনের নানান নিয়ম নীতি থাকতে পারে, আপনি যদি সত্যিকার অর্থে ইসলামিক সংগঠন হয়ে থাকেন, প্রেমের জন্য যদি নিষিদ্ধ করেন, তাহলে বট আইডি খুলে অন্যকে গালিগালাজ করে, আমি নিজে অনেক গালিগালাজের শিকার হয়েছি, আমি প্রমাণ দিতে পারবো, এবং তাদের সঙ্গে শিবিরের কানেকশান আছে, শিবির করে, জামাত করে, এরকম লোক আমাকে গালিগালাজ করেছে এবং জারজ টারজ বলে গালিগালাজ করেছে। এগুলোর জন্য কি সংগঠন থেকে কখনোই বহিষ্কার করবে? এখন হয়তো বলতে পারেন আপনি নালিশ দেন, নালিশ দিলে বলতে কখনোই করবে না, এরকম হাজার হাজার প্রমাণ তাদের হাতে আছে, তারা জানে এগুলো কে করে, কিভাবে করে, কেমনে করে, কোথায় করে, করবে না। এই যে মুনাফিকি, এই মুনাফিকির উপরেই দাঁড়িয়ে আছে। জাস্ট একজন নেতা বৃহস্পতিবার নিখোঁজ হইলেন, শুক্রবারের মধ্যেই সরকারের বিরুদ্ধে বলা হলো যে তারা সরকার গুম করেছে, সরকার তাকে অপহরণ করেছে, এখানে সরকারি বাহিনী বা সরকারি দল বা সরকারের বাহিনীর ইন্ধন রয়েছে, এরকম কথাবার্তা বলে ফেলা হলো। যখন উদ্ধার হলো তখন আবার চরিত্র পাল্টাই ফেললো। শিবিরের চরিত্র পাল্টানোর এই ঘটনাটি, এখানে যদি ধর্ষণ ও ভ্রূণ হত্যার ঘটনা ঘটে থাকে, যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে এই নেতা জিসান মিয়া প্রধান যে নাটকটা সাজালেন এটাও সিভিয়ার, এবং শিবিরের যে রাজনীতি, তারা চরিত্র পাল্টানোর ক্ষেত্রে ওস্তাদ এবং ঘটনাকে ডাইভার্ট করার ক্ষেত্রে যে ওস্তাদ,
সেটাও আমরা আরেকটা নাটক মঞ্চস্থ আমরা দেখলাম। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।